সারা দেশ থেকে একযোগে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। ভারতের আদেশে কয়েকের মধ্যে দেশে ফিরতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটে জিতেছে বিএনপি, ফিরে আসছে আওয়ামী লীগ। নির্বাচনের পর থেকেই একের পর এক খুলে যাচ্ছে আওয়ামী লীগের দরজা। নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ চাইলে ফিরবে এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী। সভাপতি ডক্টর আলী রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। ডক্টর আলী রিয়াজের বিরুদ্ধে খুব দ্রুত মামলা হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই মামলার প্রেক্ষিতে ডক্টর আলী রিয়াজকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। ঝুঁকির মুখে গ্রেপ্তারের আপনারা যারা মনে করছিলেন যে দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, নির্বাচনের বাধা বিলে চাষ হয়েছে, তাদের মুখে ছাইপল। আওয়ামী লীগ কখনো পালায় না। বাংলাদেশে বিএনপি সরকার আর প্রধান বিরোধী দল জামাত। তারেক রহমান খুব মসৃণভাবে সরকার চালাতে পারবেন বলে মনে করছেন না বাংলাদেশের রাজনৈতিক মহল। সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে 16 বছরের আওয়ামী শাসনের পর দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা। বিকেলে প্রধানমন্ত্রী সহ মোট 50 সদস্যের মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজনীতির মাঠ যখন সংস্কারের প্রশ্নে সরব, ঠিক তখনই বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম। কিন্তু কেন হঠাৎ বিএনপির উপর খেপে গেলেন ডাকসুর এই নেতা? জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এদের সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেন আগে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। তো কদিন ধরে কানাঘুষা শোনা যাচ্ছিল বটে, বিএনপির মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। খলিলুর রহমান ইউনূসের উপদেষ্টা পরিষদে প্রথম ঢুকেছিলেন বিশেষ সহকারী হিসেবে। রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি হাই রিপ্রেজেন্টেটিভ নামক এক পদ সৃষ্টি করে ইউনূস তাকে প্রথম বিদেশ থেকে উড়িয়ে এনেছিলেন। এরপর তিনি যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে বসে বাংলাদেশে, তারপর থেকেই বিএনপির সবচেয়ে উচ্চকণ্ঠ ছিল যে একটা লোককে বিদেশ থেকে উড়িয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানালেন ডক্টর ইউনূস। তার কি কমন সেন্সও নাই? তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য, তিনি প্রথমত খুলনায় এক বিরাট জনসভায় দাঁড়িয়ে সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ইঙ্গিত করে বললেন ইউনূসের উদ্দেশ্যে যে ইউনূস সাহেবকে জবাবদিহি করতে হবে কি করে তিনি একজন বিদেশি নাগরিককে নিয়ে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসালেন, যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে নাকি আমাদের সকল বাহিনীকে রিপোর্ট করতে হবে এবং রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর তথ্যগুলো যে ব্যক্তির কাছে যাবে। ইউনূসের কি একটু কমন সেন্স নাই? এরপর সালাউদ্দিন আহমেদ আরেক সভা এমন বক্তব্য রেখে শিরোনাম হলেন যে 20 বছর ধরে এক ব্যক্তি বিদেশ সফর করেছেন, এখন ইউনূস তাকে উড়িয়ে এনেছেন বাংলাদেশকে রক্ষা করতে। আল্লাহ মালুম কি কি পরিকল্পনা নিয়ে এই লোক এসেছেন। এই লোক এসেই রাজনৈতিক দল আর সংস্থাগুলোর মধ্যে দূরত্ব তৈরি করেছেন, কারণ তখন এটা প্রকাশ্য হয়ে পড়েছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ রাজনৈতিক দলগুলোর ঘোরতর সন্দেহ এবং আপত্তি এই ব্যক্তিকে, যাকে কিনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টি করে ইউনূস সেনাবাহিনীর ওপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুতর দায়িত্ব দিয়ে একটা জায়গায় বসিয়ে ফেলেছেন। এবং শুধু তাই নয়, যাকে কিনা ইউনূস আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সকল বিদেশি আলাপ আলোচনায় এবং এক রকমের দর কষাকষিতে পাঠাচ্ছেন, মানে একেবারে তার পক্ষে হয়ে যে ব্যক্তিটি কিনা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সবকিছুর এক রকমের দর কষাকষিতে নয়, এক রকমের বেচা বিক্রি করে আসছিলেন। সর্বশেষ যে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করেছে বাংলাদেশ শুল্ক কমানোর নামে, যেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামের চুক্তিটি বাংলাদেশ সরকার বলেছে তারা কিছুতেই প্রকাশ করতে পারবে না, কারণ মানে তাদের এই শর্তেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করে এসেছে যে সেই চুক্তি তারা প্রকাশ করতে সমর্থ নয়। সেরকম একটা চুক্তি সইয়ের পর পাল্টা শুল্ক কিছুটা কমে এলেও বুঝতে পারা যাওয়া শুরু হলো যে বিরাট বহরের বোয়িং কেনার কথা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে আসা হয়নি। ফাঁস হয়ে যাওয়া কিছু কাগজপত্রে এমন কথা বেরিয়ে আসছে যে বিরাট উচ্চ মূল্যে গম কিনছে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ কথা দিয়ে এসেছে যে $1 বিলিয়ন জ্বালানি প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতেই থাকবে বাংলাদেশ কথা দিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলাতেই শুধুমাত্র বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কাজ চলবে। বাংলাদেশ আরো এরকম নানা কথা দিয়ে এসেছে যাতে বাংলাদেশে কোন গরুর মাংস বিক্রি হবে থেকে শুরু করে বাংলাদেশে কেমন কৃষি পণ্য উৎপাদন করা হবে থেকে শুরু করে বাংলাদেশের যে ফার্মেসি খাত, ওষুধ শিল্প, এই সব কিছুতে এফেক্ট করবে, প্রভাব পড়বে খলিলের সই করা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে। এখন খলিলুর রহমান
রহমান যখন তারেক রহমানের মন্ত্রিসভায় ঢুকে গেছেন তখন প্রথম প্রশ্ন স্বভাবতই জাগে যে তার মানে তারেক রহমানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলাপ হচ্ছিল বা মার্কিন যুক্তরাষ্ট্রের একরকমের সরাসরি সমর্থন না থাকলে, সরাসরি একরকমের প্রভাব না থাকলে তারেক রহমান যে শেষ পর্যন্ত দেশে ফিরতে পারতেন না, সেটা তো বারবার আলাপ করেছি। কারণ তারেক রহমান একেবারে নভেম্বরের শেষেও তার মা যখন মৃত্যুশয্যায় তখনও বলছেন যে তিনি প্রকাশ করতে পারছেন না কেন তিনি এখন দেশে ফিরতে পারছেন না, কিন্তু এটা তার একক ইচ্ছাধীন নয়। সেই তারেক রহমান যখন দিন 15-র মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে তিনি 25শে ডিসেম্বর ঢাকা ফিরবেন, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে যেই মার্কিন যুক্তরাষ্ট্র আগস্ট মাস থেকে লন্ডন গিয়ে তাদের অস্থায়ী মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত ট্রেসি অ্যান জ্যাকবসনকে পাঠিয়ে তারেক রহমানের সঙ্গে আলাপচারিতা শুরু করেছেন, তাদের সম্পূর্ণ সমর্থন আছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পেছনে। কাজেই তারেক রহমান যখন খলিলুর রহমানকে তার মন্ত্রিসভায় নিচ্ছেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিচ্ছেন, তখন বুঝতে বাকি থাকে না এর পেছনে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অবদান আছে। কারণ দেখেন, এই খলিলুর রহমান হচ্ছে সেই খলিলুর রহমান যিনি বিএনপির তরফে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ যখন সরাসরি তার দিকে আঙুল তুলে তাকে বিদেশি নাগরিক বলতে শুরু করলেন, তখন তিনি সংবাদ সম্মেলন করে, আপনাদের মনে থাকবে, এই খলিলুর রহমান বলেছিলেন তাকে বিদেশি নাগরিক বললে তিনিও তারেক রহমানের দিকে আঙ্গুল তুলবেন, কারণ তিনি 20 বছর বিদেশ থাকায় তাকে যদি বিদেশি নাগরিক বলা যায় তাহলে মনে রাখতে হবে উপর দিকে ঢিল ছুড়লে নিচে এসে পড়বে তারেক রহমান যেহেতু বিদেশে আছেন, তাকেও যে কেউ বিদেশি নাগরিক বলতে পারে। ওই কথা বলার পর স্বাভাবিকভাবে বিএনপির তেলে বেগুনে জ্বলে উঠেছিল। বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ বিবৃতি দিয়ে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন। এরপর বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে বেরিয়ে, যমুনা থেকে বেরিয়ে খন্দকার মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন মে মাসে 2025-এর যে তারা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আর আসিফের যেমন পদত্যাগ চান, তারা পদত্যাগ চান খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। কিন্তু জাদুকরী ঘটনা ঘটতে শুরু করে এরপর থেকে এই খলিলুর রহমান এরপর জুন মাসে তারেক রহমান আর ডক্টর ইউনূসের মধ্যে লন্ডনে বৈঠকের ব্যবস্থা করেন। তিনি মুখ্য ব্যক্তিতে পরিণত হন। তিনি ডক্টর ইউনূসের সেই বিলাসবহুল হোটেলের বাইরে এসে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যান। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে তারেক রহমান যেমন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আর আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে গিয়েছিলেন, ইউনূস পাশে বসিয়ে রাখেন এই খলিলুর রহমানকে, যেই খলিলুর রহমান কিনা ঢাকায় আগের মাসে সংবাদ সম্মেলন করে প্রয়োজনে তিনি তারেক রহমানকেও বিদেশি নাগরিক বলতে পারেন সে হুমকি দিয়ে রেখেছিলেন। এরপরেই সেই বৈঠকেই কিন্তু মনে রাখবেন প্রথমবারের মতো ইউনূস একটা তারিখ দেন নির্বাচনের। এর আগে বিএনপির সঙ্গে ইউনূসের যে একটা বিরাট দূরত্ব, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিরাট অস্থিরতা, চাপ, তার একটা বড় কারণ বিএনপি আর বিশ্বাসই করতে পারছিল না যে ইউনূস নির্বাচন দেবেন। তারেক রহমান তখন ঘোষণা দিয়ে দিয়েছেন নয়াপল্টনের জনসভায় যুক্ত হয়ে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ওই বৈঠকে লন্ডনে ইউনূস আর তারেক রহমানের বৈঠকে ঠিক হয় নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে। আগস্ট মাসে ট্রেসি অ্যান জ্যাকবসন মার্কিন রাষ্ট্রদূত গিয়ে সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। আপনাদের বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্থিতিশীলতা চায়, বাংলাদেশে ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা চায় না, একটা মধ্যপন্থী সরকার চায়। কাজেই তারেক রহমানের সঙ্গে আলাপ শুরু করেছে। খলিলুর রহমান 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করতেও আরেক দফা বিদেশ থেকে উড়ে এসেছিলেন। এবং 2001 সালের জুলাই আগস্ট মাসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টার ক্লিনটন সরকারের প্রতিনিধি হিসেবে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বাংলাদেশে এসেছিলেন, যে বৈঠকটিকে শেখ হাসিনা বরাবর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক 2001-এর বলে অভিহিত করে বলেন যে ওই বৈঠকেই ঠিক হয়ে গিয়েছিল যে ক্লিনটন সরকারকে গ্যাস বিক্রির শর্তে বিএনপি ক্ষমতায় আসবে। সেই বৈঠকটি জিমি কার্টারের সঙ্গে লতিফুর রহমানের বাসভবনে শেখ হাসিনা খালেদা জিয়ার যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, সে বৈঠকটি আয়োজনেও সে সময় মুখ্য ভূমিকা রেখেছিলেন বলে দাবিদার এই খলিলুর রহমান। কাজেই বিএনপির সঙ্গে খলিলুর রহমানের, তারেক রহমানের একটা দীর্ঘ সময়ের সম্পর্ক আছে, একটা দীর্ঘ বিশ্বস্ততার সম্পর্ক। বা বিএনপিকে তিনি শুধু এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যোগাযোগ এবং সম্পর্ক করে দিয়েছেন সেটা বলেই বিএনপি থেকে পুরস্কার দাবি করেন নাই। তিনি বিএনপির থেকে, তারেক রহমানের থেকে যে পুরস্কারটি দাবি করেছেন, এই যে আবারও মন্ত্রিত্বের, তার পেছনে তিনি 2001 সালে তার অবদানটিও স্মরণ করিয়ে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাস এই খলিলুর রহমান তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী পদে থাকলে এই যে ইউনূস সরকার অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়েছে চীন সরকারের সঙ্গে, বাংলাদেশের সেনাবাহিনী যে ক্রমাগতভাবে অস্ত্র শস্ত্র, যুদ্ধ বিমান, ড্রোন কারখানা স্থাপন করছে চীনের সঙ্গে, যে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা অ্যাসাইনমেন্ট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনকে পাঠিয়েছে, যে বাংলাদেশে যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে উঠেছে, যে নিরাপত্তা যোগাযোগ গড়ে উঠেছে, সেটা যে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ সেটা বাংলাদেশকে বোঝাতে হবে। এবং ব্রেন ক্রিস্টেনসেন যে বলে এসেছেন
তাদের মার্কিন সেনেটে যে তিনি নতুন সরকারকে এই বিষয়টা বোঝাবেন এবং চীনের কাছ থেকে সরিয়ে আনবেন। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে খলিলুর রহমান তাদের লোক, তারা যদি নতুন সরকারে থাকে তাহলে চীনের সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে। সেখানে দেখুন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। মনে রাখতে হবে 2025-এ একে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন অজিত দোভাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে। সেখানে অজিত দোভাল, খলিলুর রহমান, মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক বৈঠকে অজিত দোভাল বাংলাদেশের সীমান্ত এলাকা জুড়ে যে ইসলামপন্থী গোষ্ঠীগুলো জঙ্গি ঘাঁটি গড়ে তুলেছে সেগুলোর যেমন স্যাটেলাইটে তোলা ছবি তাকে তুলে দিয়েছিলেন, তেমনি সে সময়ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতেও অজিত দোভাল একদিকে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কেন প্রয়োজনীয় আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্থিতিশীলতার জন্য সে বিষয়টি যেমন বারবার তুলেছেন, তেমনি কেন বাংলাদেশকে চীনের প্রভাব মুক্ত করা দরকার সেই বিষয়টিও মার্কিন যুক্তরাষ্ট্রের মাথায় ঢুকিয়ে ইউনূস সরকার এবং খলিলুর রহমানকে সাবধান করতে চেয়েছেন। এরপর খলিলুর রহমানকে দোহায় নিয়ে গিয়েও দোহার মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধি এবং তার মধ্যকার বৈঠক করানো হয়েছে। সেখানেও এই একই আলাপ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ভারতের নিরাপত্তা উপদেষ্টার তরফে খলিলুর রহমানকে বলা হয়েছে যে বাংলাদেশকে জাতীয় নিরাপত্তার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইন্দো প্যাসিফিক নিরাপত্তা অঞ্চলের অংশ বলে মনে করে বাংলাদেশকে, তার দায়িত্বশীল অংশীদার হিসেবে বাংলাদেশকে একদিকে যেমন জঙ্গিবাদ দমনে সক্রিয় হতে হবে, বাংলাদেশে যে চরমপন্থার উত্থান হয়েছে তা ঠেকাতে সক্রিয় হতে হবে, অন্যদিকে চীনের প্রভাব ঠেকাতে সক্রিয় হতে হবে, আর বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করতেই হবে। এই সব অ্যাসাইনমেন্ট নিয়ে ভারত। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।